ভারতের পর এবার ভুটানের ভূখণ্ডে নজর দিল চীন। ভারতীয় সেনার মারে ৬০ চীনা জওয়ানের মৃত্যু, বিস্ফোরক মার্কিন সংবাদ মাধ্যম। ভূমধ্যসাগর থেকে ফেরত গেল তুরস্কের জাহাজ। চীনের নজরদারিতে মোদি মমতা সহ ভারতের খ্যাতনামা ব্যক্তিগণ। এবার ইসরায়েলের সঙ্গে মিলে ফিলিস্তিনিদের পিঠে খঞ্জর বসাচ্ছে ওমান। এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের পর এবার ভুটানের ভূখণ্ডে নজর দিল চীন। ভারতের লাদাখ ও দক্ষিণ চীন সাগরের পর পিপলস লিবারেশন আর্মি এবার ভুটানের ভূখণ্ডের দিকে নজর দিয়েছে। আসন্ন ২৫তম সীমান্ত আলোচনায় চীনের অনুকূল শর্তে ভুটানের পশ্চিমের রাজ্যের অংশ দাবি নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে অবগতদের উদ্ধৃতি দিয়ে রোববার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বলা হচ্ছে, যদিও থিম্পু চীনা সামরিক বাহিনীর হুমকি সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে সংবেদনশীল অবস্থায় রয়েছে, আসন্ন আলোচনায় বেইজিং সম্ভবত রাজ্যের পশ্চিমাংশ দাবি করবে। শিলিগুড়ি করিডোরের পাশেই ভুটানের অবস্থান। এটি ভারতের কেন্দ্রীয় জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভুটানের যে কোনো আঞ্চলিক সমঝোতা এই অঞ্চলে ভারতীয় সুরক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলবে। নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় কূটনৈতিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ডোকালাম মালভূমিতে ৭৩ দিন চীনা সামরিক বাহিনীর অবস্থানের সময় ভারতকে ভুটান সাহায্য করেছিল। ভুটানের পশ্চিম সেক্টরে ৩১৮ স্কোয়ার কিলোমিটার ও মধ্য সেক্টরে ৪৯৫ স্কোয়ার কিলোমিটার চীনা ভূখণ্ড দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, শান্তিপূর্ণ সহাবস্থানের আওতায় চীন তার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রেখেছে। সামরিক বাহিনীর মাধ্যমে আগ্রাসী টহল ও প্রবেশ অস্বীকার করে রাস্তাঘাট, সামরিক অবকাঠামোর নির্মাণ ও সংস্কার চালিয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত ছোট রয়্যাল ভুটান আর্মিকে অব্যাহত ভয় দেখিয়ে যাচ্ছে চীনা বাহিনী। ভারতীয় সেনার মারে ৬০ চীনা জওয়ানের মৃত্যু, বিস্ফোরক মার্কিন সংবাদ মাধ্যম। লাদাখ সীমান্তে ভারত চীন সংঘাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল মার্কিন সংবাদপত্র নিউজ উইক। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় চীনের প্রায় ৬০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়ে থাকতে পারে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত এই খবর নিয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং, এমনকি ভারতের তরফেও কিছু জানানো হয়নি। তবে গত কয়েক মাস ধরে লাদাখে কার্যত মুখোমুখি অবস্থানে চীন। সীমান্তের দুপারেই চলছে সেনা প্রস্তুতি। এই অবস্থায় মার্কিন সংবাদ মাধ্যমের বিস্ফোরক দাবি এলো। এদিকে ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে উত্তেজনার মধ্যে একটি জাহাজ ফিরিয়ে নিয়েছে তুরস্ক। ডয়চে ভেলে জানিয়েছে, ১ মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত যায় জাহাজটি। গত ১০ আগস্ট জাহাজটিকে গ্রিসের ক্রিট দ্বীপের পার্শ্ববর্তী ভূমধ্যসাগর এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য জরিপ কাজে মোতায়েন করে তুরস্ক। জবাবে ইউরোপিয়ান মিত্র ও আরব আমিরাতের সহযোগিতায় ভূমধ্যসাগরে নৌমহড়ার আয়োজন করে গ্রিস। ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। জাহাজ ফেরত নেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে গ্রিক সরকারের পক্ষ থেকে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মন্তব্য করা হয়েছে। ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে বহুদিনের বিবাদ রয়েছে। সম্প্রতি তুরস্ক সাইপ্রাসের নিকটবর্তী নিজেদের অংশে তেল গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে, আর এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে গ্রিস। গ্রিসকে সমর্থন দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাতে করে গ্রিস ও তুরস্ক উভয় দেশই ভূমধ্যসাগরে তাদের যুদ্ধজাহাজ ও আকাশপথে বিমানের মহড়া বাড়িয়েছে। এ নিয়ে দুটি দেশের মধ্যে বেশ উত্তেজনাও বিরাজ করছে কিছুদিন ধরে। এদিকে সীমান্ত নিয়ে চরম উত্তেজনা চলছে ভারত ও চীনের মধ্যে। এমনকি এই উত্তেজনা মুখোমুখি সংঘর্ষে পর্যন্ত গড়িয়েছে। এতে নিহত হয়েছে ২০ জন ভারতীয় সেনা সদস্য। এরপর সেই উত্তেজনা যুদ্ধ পরিস্থিতিতেও রূপ নিয়েছে। উভয় দেশই সীমান্তে সেনাবহর বৃদ্ধির পাশাপাশি মোতায়েন করেছে ভারী অস্ত্র ও যুদ্ধ বিমান। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর অনুসন্ধানী প্রতিবেদনে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাদের পরিবারের সদস্য সহ বহু গণ্যমান্যের উপর নজরদারি চালাচ্ছে চীন। এমনকি তালিকায় নাম রয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও।
প্রায় 10,000 গণ্যমান্য ভারতীয় নাগরিক ও সংস্থার ওপর এই নজরদারি চালাচ্ছে চীন। চীনা সরকার ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্ত শেনজেন ভিত্তিক প্রযুক্তি সংস্থা এই নজরদারির কাজ করছে। হাইব্রিড ওয়ারফেয়ার এবং চীনা জাতির মহান পুনর্জাগরণের লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে। চীনের নজরে রয়েছে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত 15 অফিসার, সিডিএফ বিপিন রাওয়াত, দেশের প্রধান বিচারপতি এস.এ. বোবদে সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। এছাড়াও ওই তালিকায় রয়েছেন লোকপালের বিচারপতি, ক্যাগ প্রধান জি.সি. মুর্মু, শিল্পপতি রতন টাটা, গৌতম আদানি, বিনিয়োগকারী নিপুণ মেহরা, ভারত পের প্রতিষ্ঠাতা সহ ভারতের বিশিষ্ট শিল্পপতিরা। ভারতের রাজনৈতিক, সরকারি প্রতিষ্ঠান বা অর্থনৈতিক ক্ষেত্রের প্রথম সারির ব্যক্তিত্বরাই শুধু নন, নজরদারির তালিকায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমলা, বিচারপতি, বিজ্ঞানী, শিক্ষাবিদ থেকে শুরু করে চীনা নজরদারিতে রয়েছেন সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, সামাজিক অধিকারের আন্দোলনকারীরাও। এমনকি শতাধিক অর্থনৈতিক অপরাধ, দুর্নীতি, সন্ত্রাসবাদী কার্যকলাপ, মাদক, সোনা ও অস্ত্র পাচারকারীরাও চীনা নজরদারির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। খেলাধুলা, সংস্কৃতি এবং ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে তালিকায় নাম রয়েছে সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনগাল, ক্লাসিক্যাল ড্যান্সার সোনাল মানসিং, সাবেক অকাল তখ্ত জেঠেদার গুরুবচন সিং, চার্চের বেশ কিছু বিশপ এবং আর্চবিশপ রাধেমা, দ্বিতীয়বারের মতো শিরোমণি গুরুদ্বার নিবন্ধ কমিটিতে নির্বাচিত প্রথম নারী যোগীর কাউর এবং নিরঙ্কারী মিশনের হরদেব সিংয়ের। এবার ইসরায়েলের সঙ্গে মিলে ফিলিস্তিনিদের পিঠে খঞ্জর বসাচ্ছে ওমান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপনে চুক্তিবদ্ধ হয়েছে কথিত মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। এর প্রায় 1 মাসের মাথায় ইসলামের শত্রু রাষ্ট্রের সঙ্গে হাত মেলানোর ঘোষণা দেয় বাহরাইনও। তবে কি এবার সেই পথেই হাঁটতে যাচ্ছে আরেক উপসাগরীয় আরব দেশ ওমান? বিশ্লেষকদের মতে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানানো এবং সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রীর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। ইসরায়েলের সঙ্গে বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে ওমান স্বাগত জানিয়েছে বলে রবিবার 13 সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়। দেশটি আশা করছে এই পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন শান্তি অর্জনে অবদান রাখবে। পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা দ্য ডন জানিয়েছে, আমিরাতের পর দ্বিতীয় উপসাগরীয় আরব দেশ হিসেবে বাহরাইন গত শুক্রবার 11 সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেওয়া এক বিবৃতিতে ওমান সরকার বলেছে, ওমান মনে করে কিছু আরব দেশের নেওয়া এই কৌশলগত পদক্ষেপ ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় শান্তি অর্জনে অবদান রাখবে। গত 13 আগস্ট ইসরায়েলের সঙ্গে আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, ওমানও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে। অবশ্য এখন পর্যন্ত আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিককরণের ঘোষণাকে স্বাগত জানালেও ইসরায়েলের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপনের ঘোষণাকে ফিলিস্তিনিদের অধিকার ও আল আকসা মসজিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারার শামিল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি নেতারা। এদিকে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে আজ 14 সেপ্টেম্বর সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ইয়োশিহিদে সুগা। এ মাসের মধ্যেই বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন তিনি। এর আগে তিনি মন্ত্রিসভার চিফ ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। ইয়োশিহিদে সুগা যে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন তা অনেকটাই নিশ্চিত ছিল, যদিও তিনি ছাড়াও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা, অ্যাবের মন্ত্রিসভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী তারো কোনো, বর্তমান উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী তারো আসোর নামও শোনা যাচ্ছিল। তবে সবাইকে হারিয়ে ইয়োশিহিদে সুগাই শিনজো অ্যাবের উত্তরসূরি হলেন। দলে যিনি শিনজো অ্যাবের ডান হাত হিসেবে বিবেচিত। মোট 534 ভোটের মধ্যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য 393 আর অন্যান্য রাজনৈতিক দলের 141 ভোটের মধ্যে
ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নীতি নির্ধারক পরিষদের চেয়ারম্যান ফুমিদো কিশিদা পেয়েছেন ৮৯ ভোট, আর সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট। ৭১ বছর বয়স্ক ইয়োশিহিদে সুগা জন্ম নিয়েছিলেন একজন স্ট্রবেরি চাষির ঘরে। মেধা আর কঠোর পরিশ্রমে তিনি পরিণত হন বর্ষিয়ান রাজনীতিবিদে। রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় এলে তাকে মন্ত্রিপরিষদের মুখ্য সচিব করা হয়। এখন প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যমেয়াদ, ফলে সরকারের বাকি অর্ধেক সময় টেনে নিতে হবে ইয়োশিহিদে সুগাকেই। ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে জাপানে। জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদের প্রধানমন্ত্রী অ্যাবের উত্তরসূরি হিসেবে মন্ত্রিসভা সহ বড় বড় গণমাধ্যমের সমর্থনও ছিল সুগার পক্ষেই। সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কোইচি নাকানো বলছেন, গণমাধ্যম সুগাকেই স্থলাভিষিক্ত করে অ্যাবের পুরনো মন্ত্রিসভা দিয়েই সরকার চালানোর চেষ্টা চালাচ্ছে। ২০১২ সালে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার পর সুগাকে মন্ত্রিসভার তথা সরকারের শীর্ষ পদ চিফ ক্যাবিনেট সেক্রেটারি করেন অ্যাবে। প্রভাবশালী এ পদের মাধ্যমে তিনি নানামুখী ক্ষমতা পেয়েছেন, যেমন সরকারের শীর্ষ মুখপাত্র হিসেবে কাজ করা এবং নীতি নির্ধারণে সহায়তা ছাড়া আমলাদের নিয়ন্ত্রণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর সুগা অ্যাবের দেখানো পথে চলবেন বলেই ধারণা করা হচ্ছে। ৭১ বছর বয়সী এই নেতা জানিয়েছেন, তিনি অ্যাবে প্রশাসনের অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করবেন। তিনি বলেন, আমি অ্যাবের নীতিমালা অনুসরণ করতে চাই এবং অর্থনীতিকে আরও সম্প্রসারিত করতে চাই।